আন্তর্জাতিক সন্ত বৌদ্ধিক মঞ্চ ও নরেন্দ্র মোদী বিচার মঞ্চ থেকে আজ পশ্চিমবঙ্গের সনাতনী সমাজ ও ধর্মপ্রাণ মানুষের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি জানানো হলো। তার প্রেস সম্মেলন করা হলো প্রেস ক্লাব কলকাতায়। তারা তাদের যে 11টি দাবি, সেই 11টি দাবি প্রেস ক্লাবে সবার সামনে তুলে ধরলেন এবং সেই দাবি তারা রেখেছিলেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সভাপতি স্বামী স্বদেশানন্দ ব্রহ্মগিরি, আন্তর্জাতিক সন্ত বৌদ্ধিক মঞ্চ অনিমেষ শাস্ত্রী রাষ্ট্রীয় অধ্যক্ষ, শুভময় ঘোষ রাজ্য অধ্যক্ষ, আচার্য চন্দ্রানী ভট্টাচার্য রাজ্য মহিলা অধ্যক্ষ। এই রাজ্যের মহিলা উদ্যোগ তো আমাদের কিছু প্রস্তাব আমরা খবরের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চাই, পশ্চিমবঙ্গ জনমানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের এই বার্তা হচ্ছিল আমাদের পশ্চিমবঙ্গে যত মসজিদ, যত মন্দির এবং যত আশ্রম আছে, এমনকি আমরা যারা ধর্মীয় ব্যক্তি, পশ্চিমবঙ্গে যত হিন্দু আছে, আমরা যারা ধর্মকে বিশ্বাস করি, তাদের প্রত্যেকের বাড়িতে এবং প্রত্যেক মন্দিরে, আশ্রমে ধ্বজাকে ওড়ানো। এটা আমরা অন্যান্য রাজ্যেও দেখতে পাই। আমাদের রাজ্যে এটা একদমই দেখা কম যায়। বাদবাকি আরো যেসব প্রস্তাব আমরা এনেছি আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে, তা কিছুটা মহারাজ গুরুজি হিন্দিতে বলবেন, তারপরে শুভ আছে, চন্দ্রানী আছে, আমি নিজে অনিমেষ শাস্ত্রী আছি। আমরা আপনাদের কাছে সেগুলোকে ভালোভাবে বর্ণনা দেব। মিডিয়ার সাংবাদিক বন্ধু তাদেরকে স্বাগত। অনিমেষদা বলেছেন যে আন্তর্জাতিক সাংবাদিক মঞ্চে আজকে এবং নরেন্দ্র মোদী চিন্তা মঞ্চ, সে মঞ্চের যে আন্তর্জাতিক সভাপতি আমাদের মধ্যে আছেন, তিনি আপনাদেরকে মেইন বিষয়টাকে বলবেন। আমাদের মহিলা শাখা, আমাদের রাজ্য অধ্যক্ষ শুভময়দা, আমাদের মহিলা অধ্যক্ষ আচার্য যোগীশ চন্দ্রানী ভট্টাচার্য আছেন এবং এই যে প্রেস কনফারেন্সটা, এটা আয়োজন হচ্ছে রাজ্যের মহাবলী সেনা, যেটা যুব শাখার পক্ষ থেকে এই প্রেস কনফারেন্সটা আয়োজন করা হয়েছে। এবং আমরাই আমন্ত্রণ জানিয়েছি আমাদের রাজ্যের অধ্যক্ষ, রাষ্ট্রীয় অধ্যক্ষ, মহিলা অধ্যক্ষ এবং আমাদের আন্তর্জাতিক সভাপতিকে। আমি সরাসরি আমাদের আন্তর্জাতিক সভাপতি গুরুজির কাছে আমি দিচ্ছি এবং সেই আমাদের মেইন বিষয়গুলো, মেইন আমাদের প্রোপাগান্ডা আগামী দিনে কি হবে এই পশ্চিমবঙ্গের বুকে স্বামী ব্রহ্মানন্দ গিরি মহারাজ তাকে আমি দিচ্ছি। सर्वप्रथम यहाँ उपस्थित सभी पत्रकार बंधुओं को जय श्री राम, नमस्कार। जैसे कि आज और सबसे पहले मैं आप लोगों को बहुत बहुत धन्यवाद दूंगा यहाँ आप लोग उपस्थित हुए। हमारा जो संगठन है अंतर्राष्ट्रीय संत बौद्धिक मंच, मोदी जी मुख्यमंत्री हुआ करते थे गुजरात के, तब हमने इस संगठन का गठन गुजरात के सोमनाथ में किया था। और आज यह संगठन जो है वो देश और विदेश में है। भारत के हर प्रांतों में, नेपाल, भूटान, इंडोनेशिया, अमेरिका, दुबई, कनाडा, ये सारे देशों में हमारा संगठन काम कर रहा है। हमारे संगठन का जो मेन उद्देश्य है कि भारत को हिंदू राष्ट्र बनाना, गौ माता को राष्ट्रमाता का सम्मान दिलाना, साधु संतों की सुरक्षा एवं हमारे देश में जो माताएं बहनें रह रही हैं उनकी सुरक्षा के लिए विशेष कानून बनाना, और जो लव जिहाद हो रहे हैं बड़े पैमाने में हमारे देश में, उसमें पूर्ण रूप से रोक लगाने के लिए एक विशेष कानून बनाना, जो धर्मांतरण हो रहे हैं बड़े पैमाने में हमारे देश में, इसके लिए देश में विशेष कानून बनाना, और सारी तहसीलों में गुरु
गुरुकुल की स्थापना कर अस्त्र शस्त्र की शिक्षा दिए जाने, ऐसे 11 सूत्री मांगों को लेकर हम अभी नर्मदा परिक्रमा किए थे पिछले माह में, और अब हमारा भारत माता परिक्रमा है जो 5 दिसंबर से प्रारंभ होगा। और यह जो परिक्रमा है ये 16,295 किलोमीटर का होगा, 29 प्रदेशों से 2 देशों से होकर गुजरेगा, और नेपाल और भारत से होकर गुजरकर जो भारत का मध्य स्थल है, मध्य प्रदेश का कटनी, वहां पे विश्व प्रसिद्ध हम भारत माता मंदिर बनाने जा रहे हैं, और इस उद्देश्य को लेकर हम भ्रमण कर रहे हैं। अंतर्राष्ट्रीय संत बौद्धिक मंच का जो उद्देश्य है, ये आगामी लोकसभा में हम 2029 में जो लोकसभा के चुनाव होने जा रहे हैं, हम 200 संतों को संसद तक पहुंचाना चाहते हैं, और 200 संतों को संसद तक पहुंचाकर संसद की स्थापना करना चाहते हैं। अभी अंतर्राष्ट्रीय संत बौद्धिक मंच के 11 करोड़ सदस्य काम कर रहे हैं। हमारा जो लक्ष्य है 2030 के पहले 25 करोड़ सदस्य बनाने का लक्ष्य हमने रखा है, जिसके लिए सारे प्रदेशों में हमारे प्रदेश अध्यक्ष काम कर रहे हैं। आपके पश्चिम बंगाल में हमारे जो प्रदेश अध्यक्ष हैं सोनिया घोष जी, ये हमारे प्रदेश अध्यक्ष हैं। लेकिन यहाँ पे मंदिरों में मैं जब भ्रमण किया तो मुझे किसी मंदिर में ध्वज दिखाई नहीं दिया। मुझे बहुत तकलीफ हुई कि यदि हमारी जो पहचान है, हमारे मंदिर की जो पहचान है, वहां मूर्ति तो है ही, लेकिन सबसे हम दूर से देख के बता सकते हैं कि अगर ध्वज लगाए तो वो मंदिर है, लेकिन यहाँ कहीं मंदिर नहीं है। हम आप लोगों के माध्यम से, आपके चैनल के माध्यम से, आपके अखबार के माध्यम से हम आगामी मुख्यमंत्री जी से निवेदन करेंगे कि वे ऐसा विधान पारित करें विधानसभा में कि सारे मंदिरों में कम से कम ध्वज लहराए, ताकि ये दूर से देख के कहा जा सके कि ये मंदिर है। हम जब, ठीक है यहाँ के लोगों को मालूम है कि मंदिर है, लेकिन जब भी कोई बाहर से दूसरे प्रांतों से आता है और देखता है मंदिरों को, तो मंदिर नजर नहीं आता, तो इसमें भटकते रहते हैं। तो मंदिर, चूंकि मंदिर की पहचान ही ध्वज है, तो माननीय मुख्यमंत्री से जी से मंदिर में ध्वज लगाने की मांग कर रहे हैं। और यहाँ पर जो हमने देखा, हम अभी घूमे हैं, मैं 1 सप्ताह से यहाँ पे हूँ, 1 सप्ताह के अंदर में घूम के मैंने देखा बहुत से ऐसे सार्वजनिक स्थल हैं जहाँ पे मजारे, अवैध रूप से मजारे बनाई हुई है। उस मजार को भी हटाने की हम बात कर रहे हैं, क्योंकि अतिक्रमण तो कहीं नहीं होना चाहिए, अतिक्रमण तो हटना चाहिए। अगर शहर को साफ सुथरा रखना है तो अतिक्रमण हटना चाहिए। मैं इसके पहले चुनाव के 2 माह पूर्व आया था, मैंने होटल में एक प्रेस वार्ता दिया। प्रेस वार्ता में मैंने वहां कहा कि 200 के ऊपर सीट बीजेपी आ रही है, लेकिन मेरे इन लोगों ने हंसा। यहां तक बहुत से पत्रकार साथियों ने कहा कि गुरु जी आप क्या बात कर रहे हैं, यहाँ 50 सीट से ज्यादा बीजेपी नहीं ला सकती। लेकिन मैंने कहा था आप देख लेना, चूंकि मैं घूम रहा हूं, 2 माह से घूम रहा हूं, मैंने देखा जनता यहाँ की जो खामोश है और शांत है, उसका मन जो है वो परिवर्तन चाह रही जनता। क्योंकि अत्याचार को, भ्रष्टाचार को, शोषण को समाप्त करना चाहती थी जनता। इसलिए मैंने कहा, मैं कह रहा हूं कि 200 के ऊपर सीटें आएंगी। और आपने देखा होगा फिर मुझे जैसे जिस दिन काउंटिंग, यहाँ से काफी फोन गए कि गुरुजी आपने सही कहा था, 208 सीटें आई। मैंने यहाँ पे, मैं उनका नाम नहीं लूंगा, एक विधायक जी हैं जो, उनसे भी मैंने कहा था कि आप विधायक बन रहे हैं, तो उन्होंने कहा गुरुजी कहाँ की बात करो, मैं कहाँ से विधायक बन जाऊंगा, मेरे पास पैसा नहीं है, मेरे पास कुछ नहीं है, मेरे पास मुझे ये कर दिया। मैंने कहा यहाँ विधायक बन रहे हैं, आज वो विधायक है। तो कभी कभी साधु संतों की जो बात होती है वो बिल्कुल सटीक बैठती है, और वो जो कहते हैं वो हो भी जाता है। मैं आदरणीय यहाँ के मुख्यमंत्री जी से निवेदन करूंगा कि जो मांगे हैं यहाँ की, उसको पूरी करें और यहाँ पे गुरुकुल की स्थापना करें, हर तहसीलों में गौशाला की स्थापना करें। मुझे बहुत खुशी होगी, क्योंकि मैं देख रहा हूँ कि आदरणीय शुभेंदु अधिकारी जब से सीएम बने हैं, बहुत अच्छा काम हो रहा है। मैं जब टीएमसी की सरकार थी तब भी मैं आया था, जब मैं सड़कों से गुजर रहा था तो इतनी गंदगी, तो मुझे लगा कि ये कलकत्ता ही है, क्योंकि कलकत्ता का नाम माता काली के नाम से बहुत चलता है, हम लोग भी दर्शन करने आते हैं। लेकिन जब उस समय में देखता था तो चारों तरफ गंदगी का आलम था। लेकिन आज जब मैं देख रहा हूँ तो मुझे बहुत प्रसन्नता हो रही है कि इन 2 माह के अंतराल में
इतना स्वच्छता बना के रखे हैं आदरणीय मुख्यमंत्री जी ने, मैं उनको बधाई दूंगा, उन्हें धन्यवाद दूंगा कि और ऐसी काम करते रहे। और ऐसी मेरा आशीर्वाद है, सारे मंत्रिमंडल को आशीर्वाद है, सारे विधायकों को आशीर्वाद है कि ऐसे काम करते रहे और हमारे जो पश्चिम बंगाल का इसका विकास करें, यहाँ की जनता की समस्याओं का समाधान करें। मुझे विश्वास है शुभेंदु अधिकारी जी पर कि वे बहुत अच्छा काम कर रहे हैं। आदरणीय मोदी जी भी उनसे प्रसन्न है, आदरणीय अमित शाह भी प्रसन्न है, और हमारे भारतीय जनता पार्टी के जो ऊपर के जो लीडर है वो भी बहुत प्रसन्न है। हम जब बैठते हैं, कभी हम दिल्ली जाते हैं, कभी हम और भी जगह जाते हैं, तो हम चर्चा चलती है कि अब जो काम हो रहा है पश्चिम बंगाल में बहुत अच्छा हो रहा है। और हम इस संगठन के माध्यम से हम जो काम करने जा रहे हैं, ये एक ऐतिहासिक काम होगा, जो मैं समझता हूँ कि आज तक किसी संगठन ने ऐसा कोई काम नहीं किया है। जो हमारा संगठन करने जा रहा है भारत माता परिक्रमा, नर्मदा परिक्रमा के बारे में आपने सुना होगा। नर्मदा परिक्रमा की शुरुआत ऋषि मार्कंडेय जी ने किया था, और भारत माता परिक्रमा की शुरुआत अंतर्राष्ट्रीय संघ बौद्धिक मंच के नेतृत्व में किया जाएगा। ये 5 दिसंबर से राजस्थान से प्रारंभ होकर महाराष्ट्र, गुजरात से होते हुए ये आपके पश्चिम बंगाल से होते हुए मिजोरम, अरुणाचल प्रदेश, सिक्किम, नेपाल से होते हुए हम दिल्ली आएंगे, और दिल्ली से मध्य प्रदेश, दिल्ली में पहुंचकर हम आदरणीय महामहिम राष्ट्रपति महोदय को, हम प्रधानमंत्री महोदय को और हम गृह मंत्री महोदय को हम ज्ञापन देंगे, और ज्ञापन में 11 सूत्री मांगों का ज्ञापन देकर उनसे मांग करेंगे कि ये मांग को शीघ्र अतिशीघ्र पूर्ण करें। धन्यवाद। সবাইকে এই বৃষ্টির মধ্যে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আন্তর্রাষ্ট্রীয় বৌদ্ধিক মঞ্চের আগামী দিনে কিছু পরিকল্পনা সম্বন্ধে আপনাদের বলতে চাই, যেটা নিয়ে আপনাদের অবগত করতে চাই। সেটা হচ্ছে, প্রথমবার আমাদের এখানে কলকাতায় কোনো কার্যালয় নেই, সেই কার্যালয়টা আমরা শুরু করতে চেয়েছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদনপত্র জমা করব যে আমাদেরকে একটা জমি অ্যালট করা হোক, যেখানে আমরা একটা মন্দির এবং তার সাথে একটা গুরুজিদের থাকার জন্য একটা আশ্রম এবং তার সাথে গোশালা যাতে করতে পারি। আমাদের পরিকল্পনার মধ্যে অনিমেষ শাস্ত্রীর সাথে আমাদের এই পরিকল্পনা আলোচনা হয়েছে এবং গুরুজির কাছ থেকে এই অনুমতিও নিয়েছি যে আমরা যাতে একটা ভালো হসপিটালও করতে পারি, যে হসপিটালটা কিছুটা ফ্রি বেড থাকবে, সবার জন্য থাকবে এবং সেখানে বাইরের লোকেরও চিকিৎসা হবে। যেমন ধরে রাখতে পারেন, যেমন আমাদের ফোটাভর্তিতে আছে সত্যসাই হসপিটালের মতো সেম জিনিস আমাদের ট্রাস্টি আন্ডারে সেটা আমরা করতে চাই। সেটার জন্য আমাদের অলরেডি পরিকল্পনা চলছে। গতকালকে শিবপুরের কাছে গুরুজি গিয়েছিলেন, একটা জমিও দেখে এসছেন, তো সেটা নিয়ে আমাদের পরিকল্পনা। সব থেকে আগে যেটা গুরুজির মেইন উদ্দেশ্য, সেটা হলো আমরা কিভাবে প্রত্যেকটা সনাতনী বাড়িতে, প্রত্যেকটা হিন্দু বাড়িতে আমরা ধ্বজ লাগাতে পারি এবং প্রত্যেকটা মন্দিরে যাতে ধ্বজ থাকে। আমাদের ইন্টারনেটে একদম মন্দির থেকে আমাদের এটা শুরু করা হবে। এখানে প্রথম কলকাতা শহরে প্রথম হয়তো ওয়েস্ট বেঙ্গলে প্রথম পতাকা সেই মন্দিরে লাগানো হবে এবং সেটা গুরুজির আদেশ অনুযায়ী আমরা সেভাবেই এটাকে করতে গিয়েছি। আমাদের আরো অনেক পরিকল্পনা আছে, যেটা নিয়ে মেনলি গোসেবাটাকে আমাদের গোসেবাকে রাষ্ট্রীয় মাতা হিসেবে যাতে সম্বোধন করা হয়, সেটা প্রত্যেকটা সাধুদের, যেটা একটা মেইন জিনিস, অনেকের মধ্যে আমাদের ভণ্ড সাধু আছেন, তারা সত্যিকারের সাধু, তারা ডিপ্রাইভ হয় না, সেই সাধুদেরকে প্রত্যেকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া এবং সেই তাদের একটা স্বীকৃতি দেওয়া। এবং আগামী দিনে যদি এই সাধুর সংখ্যাটা অনেকটা বেশি হয়, আমাদের মঞ্চ থেকে আমরা রেলমন্ত্রী স্বামীজির কাছে একটা আবেদন জানাবো যে তাদের জন্য একটা ডিসকাউন্ট বা একটা ট্রাভেল কনসেশনও করা হয়। সেটার জন্য আমাদের মেইন উদ্দেশ্য যাতে এভাবে বিভিন্ন জায়গায় যেতে যেতে সুবিধা হয়। আর বাকি কিছু অনেক কিছু আছে যেটা বলবেন আমাদের চন্দ্রী ভট্টাচার্য, আমি তাকে হ্যান্ডওভার করছি। নমস্কার। নমস্কার, উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রণাম জানাই। আজকের এই প্রেস বিজ্ঞপ্তিতে এত বৃষ্টির মধ্যে আপনারা সকলে উপস্থিত রয়েছেন, তার জন্য ধন্যবাদ। আজকে আমাদের যে বিষয়গুলো আমার পূর্ববর্তী যারা বললেন, গুরুজি বললেন এবং অনিমেষ দা এবং সুময়দা বললেন, এই বিষয়ের সাথেও আরো বেশ কিছু জিনিস আমরা চিন্তা ভাবনা করেছি এবং আলোচনা করেছি। যে বিষয়গুলোর মধ্যে প্রধানত যে বিষয়টা রয়েছে যে মহিলাদের বিষয় বা আমাদের পশ্চিমবঙ্গের যে সকল শিশুরা রয়েছেন তাদের জন্য আমাদের সংস্থা কিছু করতে চায় এবং তার জন্য কিছু প্রস্তাবনা আমরা সরকারের কাছে রাখতে চাই।
তো তার মধ্যে প্রধানত যেটা উমেন এমপাওয়ারমেন্ট নিয়ে আমরা বিশেষভাবে চিন্তা করছি, কারণ সাধারণভাবে যে মহিলাদের স্বাধীনতা বা তাদের যে বিষয়টা নিয়ে দেখা হয় সেটা হলো কি তাদেরকে শিক্ষার জায়গাটা থেকে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া বা পরবর্তীকালে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, এইটুকু জায়গাতেই কিন্তু আমরা ব্যাপারটাতে থেমে থাকতে চাইছি না। তার কারণ হলো যে একটি মহিলাকে শুধুমাত্র পড়াশোনা শিখিয়ে তার কর্মসংস্থানের জায়গাটা তৈরি করে দিলে পরে সেই সম্পূর্ণভাবে কিন্তু তার মধ্যে সেই শক্তি জাগরিত হয় না। একটা মহিলার মানসিক এবং শারীরিক যে শক্তিটা রয়েছে সেটিকে সবার আগে জাগ্রত করা ভীষণভাবে দরকার। তার কারণ আমরা যে সকল মহিলা রয়েছে তাদের ছোট থেকে এত কিছু তাদের মন এবং শরীরের উপর দিয়ে যায় যে তাদের হরমোনের ভীষণভাবে ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা থাকে। তাই ছোট থেকে যদি তারা নিয়মিত যোগ ব্যায়াম, প্রাণায়াম বা বিভিন্ন রকমের ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে দিয়ে তারা থাকে, তাহলে পরে তাদের পরবর্তীকালে যে এই ধরনের সমস্যাগুলো হবে না এবং তাতে তারা কিন্তু মানসিকভাবে অনেকটা সুস্থ থাকতে পারবে। এছাড়াও বর্তমান যে সামাজিক পরিস্থিতি বা অবস্থা রয়েছে তার সম্বন্ধে আমরা খবরের কাগজে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস পড়ে থাকি, যার দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনারও সেই বিষয়গুলোতে আমরা যাচ্ছি না, কিন্তু তার থেকে এইটুকু জয় যে একটা মহিলাকে তাদের নিজেদের যে শক্তি বৃদ্ধির জন্য বিভিন্ন রকমের যে নিজেদেরকে, যেটা গুরুজি বলছিলেন অস্ত্র শস্ত্রের বিষয়টা, যে প্রশিক্ষণের বিষয়, এখানটাতে মার্শাল আর্ট বা বিভিন্ন রকমের ক্যারাটে বা এই ধরনের বিষয়গুলোকে যদি আমরা বিভিন্ন স্কুলগুলোতে প্রাথমিক যেটা ঐচ্ছিক বিষয় হিসাবে না রেখে এটাকে কম্পালসারি এডুকেশনের মধ্যে যদি আমরা এটাকে ইনক্লুড করাতে পারি, তাহলে পরে আগামী দিনে যে মহিলারা রয়েছেন বা যে সকল মেয়েরা রয়েছে তাদের নিয়ে তাদের বাবা মায়েদের অত চিন্তা করতে হবে না রাস্তায় বেরোলে পরে, এবং তাদের শারীরিক এবং মানসিক শক্তিও বজায় থাকবে। এই চিন্তা ভাবনাটা নিয়ে আমরা এগোতে চাইছি। এটা প্রথমত। দ্বিতীয় বিষয়টি যেটি রয়েছে যে ছোট ছোট বাচ্চাদের বিষয়, যে আজকাল বাচ্চাদের বিষয়টা নিয়ে একটু বলতে চাইবো। এছাড়া মহিলাদের ব্যাপারে আরো অনেক কিছু আমাদের পরিকল্পনা রয়েছে, আগামী দিনে আপনাদের সাথে আমরা আবার সেই বিষয়গুলো শেয়ার করবো। এছাড়া ছোট ছোট শিশুদের ব্যাপারে যেটা আমাদের বিশেষভাবে রয়েছে, যে সরকারের বিভিন্ন রকমের প্রজেক্ট চলছে বা যেগুলো চলছে, যেগুলোতে আমরা ভীষণভাবে রয়েছি, সরকারের প্রতি কৃতজ্ঞ রয়েছি। এছাড়াও আমরা যেটা চাইছি, আজকাল যেটা হয় যে বাচ্চাদের মধ্যে শিক্ষা বা সংস্কার নিয়ে বিভিন্ন সময় আমাদের বাড়িতে এবং শাস্ত্রীয় বা ধর্মীয় বিষয়গুলো সম্বন্ধে তাদের জ্ঞানগুলো বৃদ্ধি পাবে এবং ইন্টারেস্ট আসবে, এবং পরবর্তীকালে তাদের শিক্ষা এবং সংস্কারের মধ্যেও সেটি প্রবেশ করবে। এই বিষয়গুলোকে আমাদের সরকারের কাছে প্রস্তাবনা রাখার একটা পরিকল্পনা রয়েছে। এছাড়াও যেটা আমাদের পশ্চিমবঙ্গে যারা সাধু সন্ত যারা রয়েছেন, যারা প্রকৃত অর্থে সাধু, তারা সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী ভ্রমণ করে বেড়ান, তারা যখন আমাদের পশ্চিমবঙ্গে আসবেন তাদের জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা, এটিও আমরা একটা আশ্রমের মধ্যে দিয়ে সেই বিষয়টিও আমাদের মধ্যে একটা পরিকল্পনা চলছে এবং সরকারের কাছে এই প্রস্তাবনাটাও আমরা রাখতে চাইছি। ধন্যবাদ সকলকে আমার কথা শোনার জন্য। আমি আমার মাইকটা হ্যান্ড ওভার করছি। তো একটা করে বাচ্চা তারা ইংলিশ মিডিয়ামে পড়ছে। ব্যাপারটা হচ্ছে গুরুকুল, আপনি যে অর্থে গুরুকুল বলছেন সেই অর্থটা বলতে হবে। গুরুকুল মানেই যে আমরা শাস্ত্রীয় কিছু পড়ানো হবে সেটা না, আমরা তো এমনি রামায়ণ মহাভারত প্রায় ভুলতে চলেছি। চণ্ডীপাঠ আমরা অকেশনালি শুনি, ভগবত আমরা টিকিট কেটে শুনতে যাই, তা না হলে মাইকের মাধ্যমে শুনি। আমাদের একটা খুব বড় একটা প্রস্তাব আমরা এনেছি, সেটা হচ্ছে ওয়ার্কশপ, এরিয়া ভিত্তিক একটা ওয়ার্কশপ গ্রুপ তৈরি করা হবে, যে গ্রুপে প্রত্যেকদিন সকালবেলায় চণ্ডী পাঠ হবে, সবাই শুনতে পাবে। প্রত্যেকদিন চণ্ডীর পরে ভগবত হবে কোনো একটা সময়, সবাই শুনতে পাবে। আমরা গুরুকুলকে যে কনসেপ্টে আজ থেকে 200 বছর আগে দেখেছি, আজকের গুরুকুল সেই কনসেপ্টের মধ্যে নেই। শিক্ষা দান করাটাই হচ্ছে গুরুকুল।
যে জায়গায় যে সংস্থা শিক্ষা দান করে, যে শিক্ষার মাধ্যমে আমি উজ্জীবিত হব, আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করব, দ্যাট ইজ অলসো। সেখানে যে রামায়ণ মহাভারত এগুলো পড়ানো হচ্ছে, এগুলো পড়ানো হলো তার অনেকে ধমক খেয়েছে। এখন ধমক খাওয়ার ব্যাপারটা নেই, আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি যে হিন্দুইজমকে আমাদের সন্তানদেরও শেখাতে পারি আমরা যে হোয়াট ইজ হিন্দুইজম, আমাদের কি গ্রন্থ পড়লে আমাদের জীবনযাত্রার সংস্কার হতে পারে। দেখবেন যে চণ্ডী পাঠ করে তার গায়ে লালিত্য অনেক। আমি মনে করি চণ্ডী পাঠ একটা হসপিটালের মতন কাজ করে। মন্ত্র উচ্চারণ is comes from নাভি, you say om is comes from নাভি। আমাদের অ্যানাটমিক্যালি আমরা ভাইব্রেট হচ্ছি প্রতি কটা মন্ত্র, সেইভাবেই সৃষ্টি। অর্থাৎ চণ্ডী পাঠ আমাদের অনেক শারীরিক উন্নতিরও কাজ করে, মানসিক ভাবে সংস্কার তো দেয়। দ্যাট ইজ অলসো গুড। আর কি আছে বলুন? আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা হবে, গুরুজি গিয়েছেন, আবার যাবেন। গুরুজি অমিত শাহর সাথে কথাবার্তা বলেছেন, আমাদের এখানে অনেক জমি দেখা হচ্ছে। আমরা আরেকটা জিনিস যেটা করতে চাইছি, একটা সাধু নিবাস। দেখবেন অনেকে না আমাদের কুম্ভ মেলায় গিয়ে সন্ন্যাস গ্রহণ করে। আমরা কি সবাইকে ওই ত্যাগী সন্ন্যাসী পাই না। রামকৃষ্ণ মিশনের 3টে পার্টে সন্ন্যাসী হওয়ার সিস্টেম, একবার শ্রীমান হয়, তারপরে ব্রহ্মচারী হয়, শিখা রাখে, জনও রাখে। সে যদি ব্রাহ্মণ না হয় তাকে ব্রাহ্মণে রূপান্তরিত করা হয়, স্বরূপ ব্রহ্মচারী, ব্রাহ্মণে রূপান্তরিত করা হয়। সে এক্সাম্পল। তারপরে সে 3-4 বছর 5 বছর সে তার ব্রহ্মচর্য পালন করে, মানুষের জন্য কাজ করে, তারপরে শ্রীমত হয়। এছাড়াও আমরা কিছু সংসারে থাকতে চাইছি না, ত্যাগের প্রভাব এসছে, কিছু লোক সন্ন্যাসী। তারা যদি প্রপার ওয়েতে হয় তো কেউ গিয়ে কুম্ভতে গিয়ে সন্ন্যাস নেয়। এবার অনেক সময় তাদের বাড়িতে ঢোকার জায়গাটা বন্ধ হয়ে যায়, সে থাকবে কোথায়? কোথাও এলে তো আমরা একটা এরকম সন্ন্যাসীদের থাকার জন্য একটা নিবাস তৈরি করার আমাদের পরিকল্পনা আছে। আমাদের গিয়ে দেখে এসছেন, উনি জমি দেখে এসছেন, ওখানে আমরা করব। আমাদের বিজেপি যে সরকার এসছে, এই সরকারে অধিকাংশই মন্ত্রী বা অধিকাংশই কর্মাধ্যক্ষ আমাদের আরএসএস করে এসছে। এই সঙ্গে গোমাতাকে রক্ষা করার একটা পরিকল্পনা রয়েছে। এবং আমি এক সময় এই গৌসেবকের রাজ্য সভাপতি ছিলাম, কোনো কাজ করতে পারিনি, সেরকম করার মতো পরিবেশও ছিল না। এখন আমরা পরিবেশ পেয়েছি, আমরা গো সেবা করার আমাদের একটা পরিকল্পনা আছে। এবং গো মাতাকে ভারতের যেরকম আমরা গোমাতা হিসেবে উনাকে পূজা করার প্রস্তুতি আমরা নিচ্ছি, আমরা ওটা করব। কারণ যে সন্তানটি জন্ম নেওয়ার পর তার মাতা যদি ঈশ্বর লাভ করে, মারা যান, মৃত্যু হয়, আমরা ওই গরুর দুধ খাইয়ে তাকে মানুষ করি, মাতৃ সম কাজ হয়। এই জন্য তো আমরা গোমাতা বলি, বা আমাদের যে অসুস্থ লোককেও আমরা দুধ দিয়ে থাকি। আমরা এই জায়গাটাই পৌঁছতে চাই যে একটা, যেমন আগে আমাদের ছিল খামার ছিল, ওই রকম একটা সিস্টেমে আমরা পৌঁছতে চাই যেখানে আমরা গরুকে রাখতে পারবো অকেজো, যাকে আপনি বলছেন অকেজো, প্রোডাক্টিভিটি নেই, যার তাকে আমরা আমৃত্যু রাখতে পারবো। সেই পরিকল্পনাও আমাদের মধ্যে আছে।
এটা কি সরকারের সাথে নিশ্চয়ই নিশ্চয়ই এই সরকারের সাথে কথা না বললে, সরকারের সাথে আমরা যদি যোগাযোগ স্থাপন না করি, এই প্রকল্পগুলোকে বাস্তবে রূপদান করা আমাদের কেন যে কোনো বড় সংস্থার কাছেও খুবই কঠিন যোগ্য ব্যাপার হবে। নিশ্চয়ই করা আমাদের হিন্দুদের সমস্ত কিছু প্রভাবে, যেরকম মন্দিরে আমরা ধ্বজা লাগাবো, বাড়িতে ধ্বজা লাগানোর আমাদের পরিকল্পনা আছে, ঠিক সেরকম এই পরিকল্পনার সমস্ত কিছু আমাদের সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই বাস্তবে রূপদান করা হবে। আর কেউ কিছু বলবে? आज कौन सा सब्जेक्ट के ऊपर हम लोग सम्मेलन किया है, सांबादिक प्रेस कॉन्फ्रेंस। सबसे पहली बात तो ये है कि आज जो हमारा भी भारत भ्रमण चल रहा है, और भारत भ्रमण के दौरान हम पश्चिम बंगाल में आपके कलकत्ता में यहाँ पर उपस्थित हैं। यहाँ से हम आसाम जाएंगे, आसाम से हमारा नेपाल का है, नेपाल से हम बिहार, और बिहार से हम उत्तराखंड निकलेंगे। ऐसे पूरे भारत के हर प्रदेशों में हम भ्रमण कर रहे हैं। हमारा जो उद्देश्य है, एक तो हमारी संस्था का उद्देश्य समाज सेवा है, मेन उद्देश्य समाज सेवा। हम स्टाफ डैम बनाकर पानी रोकने का काम करते हैं। हम गरीब बच्चों की निःशुल्क शिक्षा की व्यवस्था करते हैं। गरीब बच्चों के लिए हम निःशुल्क शादी विवाह का काम हमारे संगठन के द्वारा किया जाता है। हम अभी ग्वालियर में 151 बच्चों की निःशुल्क शादी विवाह हमने किया था, जिसमें चीफ गेस्ट के रूप में नरेंद्र सिंह तोमर जी आए हुए थे। तो ऐसा सामाजिक काम हमारे संगठन के द्वारा किया जा रहा है, और इसी उद्देश्य को लेकर हमारा भ्रमण चल रहा है। और मेन हमारा जो उद्देश्य है, जो भारत माता परिक्रमा है, ये 16,295 किलोमीटर का हम 5 अगस्त से प्रारंभ करने जा रहे हैं राजस्थान से, और पूरे भारत का भ्रमण करते हुए पुनः हम दिल्ली पहुंचकर महामहिम राष्ट्रपति जी को, माननीय प्रधानमंत्री जी को और माननीय गृह मंत्री जी को हम ज्ञापन देंगे, और 11 सूत्री मांग उनके समक्ष रखेंगे, और 11 सूत्री मांगों को पूर्ण करने के लिए निवेदन किया जाएगा। মূলত দেখুন, আমরা সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছিল প্রোডাক্ট লঞ্চিং হলে তো সবাইকে জানানো হয়। আমাদের এই সংস্থাটা, এই যে সংস্থাটা, এই সংস্থাটার সাথে সবার পরিচিতি নেই, এটা পরিচিতি দেওয়া হলো। আমরা নিশ্চয়ই আপনাদের কাছেও আমরা দিয়েছি, আমাদের এই পেপারসটা দিয়েছি, গোমাতাকে রক্ষা করা, তারপরে আমাদের পরিবেশ দূষণ, তারপরে এই এডুকেশনের উপর আমাদের শাস্ত্রীয় এডুকেশনকে চর্চা করানো, তারপরে সাধু সন্তদের একটা নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা, স্টুডেন্টদের নিরাপত্তা। শুধু সাধু বলেই ব্যাপারটা সাধু ওরিয়েন্টেশনে নয়, সাধুর সাথে আমরা আরো অনেক কিছু আনতে পারি যেটা আমাদের জীবনযাত্রাতে কাজে লাগে। সেগুলো যাতে সুরক্ষিত হয়, সেগুলোতে যাতে আমরা ভালো মতন কাজ করতে পারি, এই জন্য আমাদের যে কটা আছে দেখবেন, আমি আগেও বলেছি প্রথমেই, প্রত্যেক কটা বাড়িতে ধ্বজা লাগানো এবং মন্দিরগুলোতে ধ্বজা লাগানো। মন্দিরে মেনলি আমরা ওটা টার্গেট, যে আমরা মন্দিরে ধ্বজা লাগাবো। দ্বিতীয়ত, সাধু সন্তদের জন্য উপযুক্ত একটা বন্দোবস্ত করা, সেটা আমি ইন ডিটেইলি সেদিন এখন প্রশ্ন করলো, ওটা আমি বলেছি। আর গোমাতাকে সত্যি একটা মর্যাদা দেওয়া, তাদের রিহ্যাবিলিটেশন করা। এটা আরেকটা হচ্ছিল যে যারা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রদেশ থেকে সাধু সন্তরা আসে, তাদের জন্য একটা অতিথি নিবাস করা। এবং আরেকটা, আমরা যেটা সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ে যে স্টুডেন্টরা পড়ে, বিশেষ করে মেয়েদের যোগাসন, যোগ বিদ্যা দেওয়ার একটা বন্দোবস্ত করা। হ্যাঁ, সেলফ ডিফেন্সের উপর। এইগুলো হচ্ছিল আমাদের প্রধান। আর একটা আমাদের ছিল, যেটা আমরা ঠিক করেছিলাম, যে একটা কোনো একটা মাধ্যমের দ্বারা এরিয়া ভিত্তিক, অঞ্চল ভিত্তিক আমাদের ধর্মীয় গ্রন্থ পাঠ করে সেটাকে প্রচার করা। সব হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সবাই যাতে রামায়ণ, এখন দেখুন ভগবত অনেকে জানেই না একটা গ্রন্থ আছে, অনেকে জানেই না চণ্ডী আছে। যে ক্লাস মনে করুন প্লে গ্রুপ থেকে আপ টু ইঞ্জিনিয়ার এমটেক পর্যন্ত ইংলিশ মিডিয়ামেই পড়াশোনা করেছে, মানে ওর কাছে কোনো অ্যাবাউট চণ্ডী ওর কাছে কোনো আইডিয়া নেই।
আমরা এই জিনিসগুলো এই গ্রন্থের বন্দোবস্ত পড়াশোনা করা, এই গ্রন্থ পাঠ করে তার বর্ণনা নিবেদন করা প্রত্যেকের কাছে, এটা আমাদের একটা বড় উদ্দেশ্য রয়েছে। এটা আমরা হয়তো খুব তাড়াতাড়ি এটা আমরা আমাদের এই পশ্চিমবঙ্গে চালু করবো। আচ্ছা, আপনাদের ব্যানারে ট্যাগলাইন আছে নরেন্দ্র মোদী বিচার মঞ্চ, এটার কি মিনিংটা যদি হ্যাঁ বলে দাও। নরেন্দ্র মোদী বিচার মঞ্চ যেটা দেখছেন, এটা নরেন্দ্র মোদীর একটা সংস্থা, যে সংস্থাটা নরেন্দ্র মোদী নিজে স্থাপন করেছেন। এই নরেন্দ্র মোদী যেহেতু এখন আমাদের প্রধানমন্ত্রী, তিনি এই সংস্থাটাকে পুরোপুরি ক্যারি অন করতে পারছেন না, তো সেই জন্য উনি আমাদের গুরুজি শ্রী সদানন্দ ব্রহ্মচারীর কাছে সেই আবেদনটা রেখেছে যে এই সংস্থাটাকে আপনি আপনার সাথে সংগঠন একসাথে, দুটো সংগঠনকে একসাথে নিয়ে সেটাকে এগিয়ে নেওয়ার জন্য সেই পরিকল্পনা। কেন আমাদের যা কিছু করা, আমাদের স্টেটে যেমন আমরা যা কিছু করছি, ওয়েস্ট বেঙ্গলে যা করবো, শুভেন্দু অধিকারীর পারমিশন ছাড়া আমরা কিছু করতে পারবো না। কেন আজকে শুভেন্দু অধিকারী যে পদক্ষেপ নিচ্ছে, প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু মানে ব্যাকড আপ বাই নরেন্দ্র মোদী, ব্যাকড আপ বাই অমিত শাহ। সুতরাং গুরুজির সাথে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সেভাবেই কানেকশনটা সেভাবেই হয়েছে, যাতে আমরা যা যা পরিকল্পনা করতে চলেছি বা যা যা আমাদের জীবনের উদ্দেশ্য, সেগুলো যাতে আমরা সফল করতে পারি, তাই জন্য আমাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদন করেছেন আপনারা? আপনার সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদনপত্র গেছে অলরেডি। মুখ্যমন্ত্রী এই আমাদের এই বাজেট অধিবেশন চলছিল বলে প্লাস একটু কিছু ব্যস্ততা রয়েছে, উনি আরেকটা সময় দিয়েছেন, যে সময়তে আমাদের গিয়ে পুরো জিনিসটা আমাদের একটা লিপি পেশ করতে হবে। ধন্যবাদ।